ছন্দ এর শাব্দিক অর্থ হচ্ছে গতি সৌন্দর্য। ছন্দ এর শাব্দিক অর্থ কি? গতি সৌন্দর্য। এবং সাহিত্যে ছন্দকে বলা হয় ভাষাগত বা শ্রুতিগ্রাহ্য ধ্বনি মাধুর্য। তাহলে সাহিত্যের ভাষায় ছন্দ হচ্ছে ভাষাগত বা শ্রুতিগ্রাহ্য ধ্বনি মাধুর্য, অর্থাৎ ধ্বনির এরকম পরস্পর সমন্বয় বা মিলন, যেটাতে শুনলে বা আমরা যখন শ্রবণ করি সেখানে একটা ধ্বনি মাধুর্যের বিষয় চলে আসে, ওটাকে বলে ছন্দ। এখন দেখো একটা সংজ্ঞা, কথাকে তার জড়ধর্ম থেকে মুক্তি দেবার জন্যই মূলত ছন্দ। দেখো আমরা যখন কথা বলি তখন কিন্তু সাধারণভাবে কথা বলি, কিন্তু যখন কবিতা লিখি তখন কিন্তু আমরা এই যে লাইনের পর লাইন মিল করার একটা বিষয় থাকে, শব্দের একটা মিল বিন্যাস থাকে, তখন একটা ছন্দ থাকে। তাহলে দেখো এই জন্য বলা হচ্ছে যে কথাকে তার জড়ধর্ম থেকে মুক্তি দেবার জন্যই ছন্দ। আর এই কথাটা কার লেখা, কার বলা? রবীন্দ্রনাথ ঠাকুর। কার বলা? রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্তে, চিত্তে মানে কি? মন রসের সঞ্চার করে, তাকেই ছন্দ বলা হয়। তাহলে দেখো এই যে এখানে কিন্তু বলা হচ্ছে রস, রসের সঞ্চার করে। এই রস মানে কিন্তু খেজুরের রস, তালের রস, এই রস না, এই রসটা হচ্ছে সাহিত্যের রস। অর্থাৎ সাধারণত আমরা যদি খেজুরের রস, তালের রস বা আখের রস খাই তাহলে কিন্তু আমাদের একদম হৃদয়টা একদম শীতল হয়ে যায়, ঠান্ডা, আমরা পুলকিত হই, আনন্দ উপলব্ধি করি। ঠিক একইভাবে আমরা যখন সাহিত্য পড়ি, কবিতা পাঠ করি বা কবিতা শুনি বা পড়ি, তখন কিন্তু ওই ছন্দের ফলে আমরা কিন্তু এই কবিতার কথাগুলোকে একটা মানে মানসিক প্রশান্তিতে ভরে ওঠে। এটাকে বলা হচ্ছে রস, সাহিত্যের রস। তো এখানে জাস্ট বলা হচ্ছে যে পদসমূহের যেভাবে সাজালে নিয়মিত গতিবেগ সঞ্চারিত হয়ে বাক্য শ্রুতি মধুর হয়, বাক্য শ্রুতি মধুর হয় এবং সহজে চিত্তে মানে হৃদয়ে রসের সঞ্চার করে, তাকে বলা হয় ছন্দ। তাকে কি বলা হয়? ছন্দ। তাকে কি বলা হয়? ছন্দ। এখন দেখো আমাদের বাংলা সাহিত্যে অনেক ধরনের ছন্দ আছে, তবে ছন্দকে আমরা প্রধানত তিনটা ভাগে বিভাজিত করতে পারি। একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দ বলতে আমরা ওই যে ছোটবেলায় পড়েছি না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবুর ইচ্ছা। দেখো আমাদের জীবদ্দশায় আমরা কত কবিতা কত কিছু তো পড়ি, কিন্তু ছোটবেলায় যে কবিতা বা ছড়াগুলো আমরা পড়ে এসেছি সেটা কিন্তু আমি তোমরা ভুলবো না। কারণ ছড়া হচ্ছে এমন লিখনী বা সাহিত্য যেখানে মানুষ আনন্দের সাথে পড়ে এবং ছন্দে ছন্দে পড়ে, যার কারণে ভুলার সম্ভাবনা কম। তো এই জন্য এই যে স্বরবৃত্ত, স্বরপ্রধান যে কবিতার ছন্দ এবং ছড়া টাইপের যে কবিতা, তাকে বলা হয় স্বরবৃত্ত ছন্দের কবিতা। আচ্ছা, এরপরে দেখো মাত্রাবৃত্ত ছন্দ। কি ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দ। আর সর্বশেষ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। এখন এই অক্ষরবৃত্ত ছন্দর অনেক ভাগে বিভাজিত আছে। যেমন দেখো পয়ার আছে, পয়ার, মহাপয়ার, ত্রিপদী ছন্দ, চৌপদী বা চতুষ্পদী, অমিত্রাক্ষর, গৈরিশ ছন্দ, প্রবহমান পয়ার, এরপরে মুক্তক ছন্দ, গদ্য ছন্দ, সনেট, অনেক ছন্দ আছে। এখন দেখো আমি মার্কিং করে রাখছি, দেখো এখানে কি আছে? পয়ার, অমিত্রাক্ষর, মুক্তক আর গদ্য। তোমাদের বাংলা সাহিত্যে যে কবিতাগুলো আছে, কিছু কিছু কবিতা আছে পয়ার, যেমন তোমাদের এই বছর বা গত বছর দেওয়া যে নতুন যে কবিতা পাঠ্য অনুযায়ী তোমাদের একটা নতুন কবিতা আছে ঋতুবর্ণন, মধ্যযুগের একটা কবিতা আলাওলের। এই ঋতুবর্ণন কিন্তু পয়রা ছন্দে রচিত লেখা একটা কবিতা। আর এই পয়রা ছন্দ হচ্ছে এরকম যে ছন্দে বিশেষ করে প্রথম লাইনের শেষে এক দাঁড়ি আর দ্বিতীয় লাইনের শেষে দুই দাঁড়ি এবং লাস্টের দুই অক্ষরে একটা মিল থাকে, আবার পরে এক লাইনে দাঁড়ি, পরের আরেক লাইনে দুই দাঁড়ি, তাদের মধ্যে একটা মিল থাকে শেষের অক্ষরগুলোতে। এটাকে বলা হচ্ছে পয়রা ছন্দ, মধ্যযুগের সাহিত্যের একটা বৈশিষ্ট্য। তাহলে পয়ার এই ছন্দটা কোথায় পাওয়া যায়? আমাদের বাংলা সাহিত্যের একমাত্র মধ্যযুগের সাহিত্য আলাওলের ঋতুবর্ণন কবিতায়, যেটা তোমাদের নতুন পাঠ্য। অমিত্রাক্ষর ছন্দ কোথায় পাওয়া যায়? অমিত্রাক্ষর মানে কি? অ মানে না, মিত্র মানে কি? মিল, আর অক্ষর মানে তো অক্ষর। অর্থাৎ একটা শব্দ উচ্চারণ করার সময় আমরা ভেঙে ভেঙে বা যে কয়েক প্রয়াসে বলি, ওই ক্ষুদ্রতম প্রয়াসকে বলা হয় অক্ষর। যেমন মনে করো যে বাবা, বা বা এই শব্দে দুইটা অক্ষর, ঠিক আছে? যদি বলি বিশ্ববিদ্যালয়, বিশ বিদ দা লয়, ভেঙে ভেঙে কয় প্রয়াসে বলেছি শব্দটা? 5 প্রয়াসে। এই 5টা অক্ষর আছে এই শব্দে। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, ক খ গ ঘ এগুলো, কিন্তু অক্ষর কিন্তু বর্ণ না। সরাসরি ক খ এগুলো কিন্তু অক্ষর না। অক্ষর হচ্ছে একটা শব্দকে আমরা যে কয় প্রয়াসে বলি, প্রত্যেক প্রয়াসকে বলা হয় অক্ষর। সেটা আমরা পরে আলোচনা করব। এই অমিত্রাক্ষ ছন্দ কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের দারুণ একটা কবিতা আছে, খুবই সমৃদ্ধ একটা কবিতা আছে, মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ, সেটা কিন্তু এই অমিত্রাক্ষ ছন্দে লেখা, অক্ষরবৃত্ত। আচ্ছা, এরপর দেখো মুক্তক ছন্দ। মুক্তক ছন্দ বলতে একদম মুক্ত, স্বাধীন, গদ্য ছন্দ বলা যেতে পারে। যেমন প্রত্যাবর্তনের লজ্জা, ঠিক আছে, এটা হতে পারে। আর গদ্য ছন্দ, গদ্য ছন্দ প্রত্যাবর্তনের লজ্জা, তারপরে তোমার আরো কিছু কবিতা আছে, যেমন আমি কিংবদন্তির কথা বলছি, এই জাতীয় যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো কিন্তু অনেকটা গল্প আঁকেন, এই জন্য ওগুলোকে বলা হচ্ছে গদ্য ছন্দ। তো প্রিয় শিক্ষার্থী আমার, আমরা প্রথমে কি শিখলাম? ছন্দের শাব্দিক অর্থ, ছন্দের রবি ঠাকুর একটা উক্তি, পাশাপাশি ছন্দের যে সংজ্ঞায়ন সেটা আমরা জানলাম।
ছন্দের শ্রেণীভাগ কত? প্রধানত 3 প্রকার। একটা আছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। আমি আবারও বলতেছি, এটা তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন, বিশেষ করে অ্যাডমিশনে খুব গুরুত্বপূর্ণ। আর অক্ষরবৃত্ত ছন্দ কয়েক প্রকারের আছে, তার মধ্যে পয়ার, অমিত্রাক্ষর, মুক্তক, গুদ্য ছন্দ, এগুলো হচ্ছে তোমাদের পাঠ্যাংশে আছে।